প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া রাধাগঞ্জ ইউনিয়নে। আজকে আমরা পরিচিত হব এমন একটি মানুষের সাথে, আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণভাবে ব্যতিক্রম ধর্মী একটি মানুষ, একটি সফল মানুষ, এবং তার সফলতার মূল উদ্দেশ্য সাধারণ খেটে খাওয়া দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেওয়া তার স্বপ্ন সুন্দরকে। দুঃখী মানুষের হাসি দেখাই তার সফলতার মূল উদ্দেশ্য। আমরা এমন একটি মানুষকে খুঁজে পেয়েছি, আপনাদের সাথে আমরা পরিচিত করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু কাইন্ডলি বলেন। আমার নাম হচ্ছে সুমন তালুকদার। হুম। জেনারেল ম্যানেজার হিসেবে আছি একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানি। আমরা জানতে চাচ্ছি আপনার এই সফলতা সম্বন্ধে আমাদের একটু ধারণা দেন, দর্শকরা একটু আসলে ধারণা দেন। সফলতা বলতে কি, সফলতার তো কোনো শেষ নেই, ঠিক আছে? তা আমি ব্যক্তিগতভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পড়াশোনা শেষ করার পরে 8 বছর জব করছি। তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি মানুষের জন্য কিছু করব। তো যখন জব করতাম তখন যে স্যালারিটা পেতাম, তো দেখা যায় ফ্যামিলি 1 লাখ টাকা স্যালারি পেলে ফ্যামিলি জানতো যে 50,000 টাকা স্যালারি পাই, তাহলে বাকি 50,000 টাকা কোথায় যাইতো? তো বিভিন্ন দেখা যায় যারা এতিম, মাদ্রাসায় গরিব বা পড়াশোনা করতে পারে না, ওদের পিছনে এই টাকাটা আমি খরচ করতাম। তো এভাবে দেখলাম যে আসলে চাকরি করে আসলে স্বপ্নটা পূরণ হবে না, বা আমি অন্য মানুষের সহযোগিতা করতে পারবো না। তো এরপরে আমি একটা সিদ্ধান্ত নেই যে আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করব। তো এরপরে আমি চাকরি ছেড়ে দিয়ে 2016 সালের এপ্রিল মাসের 4 তারিখে আমি রিজাইন দিই। 6,500 টাকা পুঁজি দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। আর ব্যবসা অনেক ধরনেরই। মানুষ ওই সিগারেট বিক্রি করেও ব্যবসা করতে পারে, চাইলে ভালো জিনিস বিক্রি করেও ব্যবসা করতে পারে। তা আমার ভিতরে একটা একটা উপলব্ধি আসছে যে আমি মানুষের জন্য এমন কিছু করব যেটা ব্যবসাও হবে, মানুষের উপকারও হবে। তো এরপরে চিন্তা করলাম যে তাহলে কিভাবে ব্যবসা শুরু করা যায়। তো পরে একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের শরীর যেহেতু ন্যাচারাল, আর আমাদের বাবা, দাদা, নানা এদের গড় আয়ু কিন্তু আগে 100 বছর, 150 বছর এইভাবে ছিল। তো এখন মানুষের গড় আয়ু কিন্তু কমে আসছে। তো আমি চিন্তা করলাম যে মানুষের যেহেতু শরীর প্রাকৃতিক, তাহলে আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে যদি পণ্য তৈরি করা যায়, এই পণ্যগুলো যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে মানুষ আবার সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো প্রথমে আমি 6,500 টাকা দিয়ে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আমি কাজটা শুরু করি। তো এরপরে আস্তে আস্তে আমি থানা লেভেল, এরপরে জেলা, এভাবে আস্তে আস্তে দেশের বিভিন্ন অঞ্চলে আমি ব্যবসাটা দাঁড় করাই। আমার ব্যবসা দাঁড় করানোর মেইন উদ্দেশ্য হয়েছিল, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি আমার এলাকার জন্য কিছু করব, আমার ইউনিয়নের জন্য কিছু করব। তো সেই ক্ষেত্রে আমার অন্যান্য জেলায় যে বিজনেসটা হয়, যে লাভটা হয়, আজকে আপনারা যে অফিসে আসছেন, এই অফিসটা আমার এলাকার জন্য সম্পূর্ণ আমার নিজের এলাকার জন্য বরাদ্দ, যেখান থেকে যা কিছু লাগবে এখান থেকে নিয়ে যাবে। সবসময় খোলা থাকে 24 ঘন্টায়, রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত খোলা থাকে। আর অন্যান্য জেলাতে আমার যে লাভটা আসে বা যে কমিশনটা আসে ব্যবসা থেকে, এই কমিশনটা আমি আমার সংসারে বাজার পর্যন্ত করি না, বা আমি শুধু আমার হাত খরচটা রাখি। আর বাকি টাকাটা আমি, যারা আমার এলাকায় গরিব আছে, অসহায় আছে, যারা পড়াশোনা করতে পারে না বা যারা বই কিনতে পারে না, অনেক আছে চিকিৎসা করতে পারে না, তো ওদের ক্ষেত্রে আমি এই টাকাটা ব্যয় করি। তা আমার একটা স্বপ্ন যে আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি মারা যাইতে পারি। মানুষের মৃত্যু কখন হবে এটা তো আপনি আমি কেউই বলতে পারি না। তো আমি যদি মারা যাই, তাহলে আমার এই যে হাজার হাজার টাকা বা কোটি কোটি টাকা, এই টাকাটা দিয়ে কি হবে? তা আমি স্বপ্ন দেখি সবসময় যে আমি যে কষ্ট করে টাকা ইনকাম করি, এই টাকাটা যাতে ভালো কাজে ব্যয় হয়, এবং আমি মৃত্যুর পরে যেন মানুষ মনে করে, মানুষ দোয়া করে। এইটি আমার একটা স্বপ্ন। আর আমার আর একটা স্বপ্ন আছে যে ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে পূরণ করে, যে আমার বড় একটা স্কুল বা কলেজ করার, যেখানে মানুষ, গরিব দুঃখী মানুষ পড়াশোনা করবে, যেখানে তাদের কোনো বেতন বা সম্পূর্ণ ফ্রি, থাকা খাওয়া সবকিছু এরকম থাকবে। মানে এরকম আরো অনেক কিছু পরিকল্পনা আছে। তো আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে এই ব্যবসায়িক হিসাবে সফল করে এবং মানুষের পাশে সবসময় থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আমরা তো জানি যে আপনি মাসের ভিতরে পুরো ইউনিয়নে ঘুরে আসেন এবং প্রতিটি ডোর যে তাদের সেবা দেওয়ার জন্য ঘুরে আসেন। যারে অর্থনৈতিকভাবে সহযোগিতা না করতে পারেন, তারে কথা দিয়েও অন্তত সহযোগিতা করেন। এতে এলাকার ভালোবাসা কেমন আছে আপনার প্রতি? এইটা তো আসলে আমি বলতে পারবো না, তবে আমি চেষ্টা করি যে আমি যতটুকু সময় ব্যবসার পরে যে ফ্রি টাইমটা থাকি, ওই ফ্রি টাইমটা চেষ্টা করি যে আমি এক এক ওয়ার্ডে ঘোরার, বাড়ি বাড়িতে যাওয়ার, যে আসলে কি অসুস্থ, কার সমস্যা কি আছে, বা যাকে আমি আমার ধরেন মাসে যে ইনকামটা, এই টাকা দিয়ে আমি 500 জনের হেল্প করতে পারি না। তো হয়তো আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, বাকিটা আমি হয়তো একজন অসুস্থ, তার বেশি টাকা দরকার, তাহলে আমাদের এলাকার যুবক পোলাপান সবাই একত্রিত হয়ে আমরা টাকা উঠাই, বিভিন্নভাবে তাকে সহযোগিতার চেষ্টা করি। আর বাড়িতে বাড়িতে যাই, সবার মানে
এই যে যে যাওয়া আসা একটা সম্পর্ক, মানুষ কিন্তু আসলে টাকা পয়সা চায় না, চায় যে আমাদের বাড়িতে আসুক মানুষ, আমাদের খোঁজ খবর নেয়, একটু ভালোবাসা। একটা ভালোবাসা। ভালোবাসায় কিন্তু একটা কথায় কিন্তু অনেক কিছু হয়, টাকা পয়সায় কিন্তু অনেক কিছু হয় না। তা আপনি একটা ব্যক্তিকে হাজার হাজার টাকা দিলেন, কিন্তু আসলে ওই মন থেকে দিলেন না, আপনার স্বার্থে দিলেন, তখন কিন্তু সেও বুঝে ফেলবে, বা এটা আল্লাহ তালাও কিন্তু মন বুঝে, এটা তো জানেন। আর আপনি মন থেকে যদি নিয়ত করেন, আর আপনার নিয়ত যদি সঠিক থাকে, অবশ্যই আপনার নিয়ত আল্লাহ পূরণ করবে। তা আমি চাই মানুষের ভালোবাসা, মানুষ আমাকে ভালোবাসুক। আর আমি একটা জিনিস প্রতিনিয়ত করে আসি, আমি যে কাজটা সকালে আমি আহ, ঘর থেকে যখন বের হই, আমি একটা জিনিস ভাবি যে আজকেই আমার শেষ দিন, এবং আমি আমার আজকে সর্বোচ্চটা দিয়ে কাজ করব। আমার ভিতরে যেন কোনো ঘাটতি না থাকে। এবং আমি প্রত্যেকদিন বাসায় যাই হয়তো সকালে বের হই ভোর 5টায়, বাসায় যাই হয়তো 12টা 1টা 2টায়, এবং যাওয়ার আগে আমি একটা কাজ করি, সেটা আকাশের দিক তাকাই, আমি সৃষ্টিকর্তার কাছে আমি কান্নাকাটি করি যে আল্লাহ, আজকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, বাকিটা দেয়ার মালিক আল্লাহ। তো এটা আমি বিশ্বাস করি, আল্লাহর কাছে চাইলে কখনো আল্লাহ কাউকে ফেরত দেয় না। আপনাকেও আল্লাহ কম ভালোবাসে না, আমাকেও বাসে না। তো কর্ম যে ভালো করবে তাকে আল্লাহ ভালো কিছু দেবে, এটাই স্বাভাবিক। তো আমি চাই মানুষের ভালোবাসা। আর রাধাগঞ্জ ইউনিয়ন নিয়ে আগামীতে আমার আরো কিছু পরিকল্পনা আছে। যেমন দেখা যায় এখন স্টুডেন্টদের যে অবক্ষয়, সমাজের যে অবক্ষয়, আমি মুরব্বীদের নিয়ে একটা কমিটি করব। ওখানে প্রত্যেকটা ওয়ার্ডের গার্জিয়ানদের নিয়ে বসবে যে আসলে ছেলে মেয়েদের কিভাবে এখান থেকে বের করা যায়। আর পার্সোনালি আমি একটা উদ্যোগ নিয়েছি যে মাইকিং করে দিব যে সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে মিনিমাম 20 বছরের নিচে কোনো ছেলে মেয়ে যেন রাস্তায় না থাকে, এবং তাদের ফোনে যেন কোনো গেমসের অ্যাবস্ট্যান্স থাকে। কারণ এই গেমের নেশায় আসক্ত, একটা কথা আছে যে একটা জাতিকে ধ্বংস করতে হইলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা তো আমরা জানি। এখন এই শিক্ষাটাকে যদি ধ্বংস করতে পারে, তাহলে একটা দেশকে কিন্তু ধ্বংস করা যায়। তো একটা গবেষণায় আমি ওদিন দেখলাম যে বাংলাদেশ আগামী 20-30 বছরের ভিতর বাংলাদেশ 11 নম্বরের ভিতরে 1 নম্বরের ভিতরে আসতেছে, মানে আগামীতে বাংলাদেশ রাজত্ব করবে পৃথিবী। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে তাহলে এরা এটা কিভাবে গবেষণা করে বের করলো। তখন ওরা চিন্তা করলো যে বাংলাদেশের যে জনশক্তি, এই জনশক্তিকে, এই জনসংখ্যা, এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে বাংলাদেশ আগামীতে নেতৃত্ব দিবে। তা আমার ইউনিয়ন নিয়ে আমার একটা স্বপ্ন যে আমার ইউনিয়নে যে যত ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলোকে আমি জনসম্পদে পরিণত করতে চাই। এদের যে এলাকায় মাঠ নাই, সরকারি জায়গা আছে, ওখানে আমরা চেষ্টা করতেছি যে বিদেশ থেকে যারা বাহিরের দেশে থাকে, আমি একটা লিস্ট করতেছি যে ওদের কিছু সহায়তা নিয়ে আমরা কিছু মাঠ করব। আর আমি পার্সোনালি ভাবে সবাইকে জার্সি থেকে ফুটবল থেকে ক্রিকেট, মানে খেলাধুলায় যাবতীয় যা লাগবে, আমি চাচ্ছি সবাই এই মোবাইলের আসক্ত থেকে বা মাদক থেকে বের হয়ে সবাই আবার মাঠমুখী হোক। কারণ আগে দেখেন ফুটবল খেলায় হাজার হাজার মাঠে লোক থাকতো, খেলাধুলা হইতো, এখন কিন্তু এই জিনিসটা নাই। তা আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা এলাকায় টিম তৈরি করার, দেওয়ার জন্য নিজে আবার খেলার পরিচালনার দায়িত্ব নিতেছি। এই কিছু কিছু কাজ এলাকাতে করতেছি, যাতে আমার ইউনিয়নটা, আমি চাচ্ছি একদম স্বচ্ছ একটা ইউনিয়ন থাকবে, যে ইউনিয়নের নাম সারা বাংলাদেশে থাকবে। সুন্দর। আচ্ছা, আপনি এই বেকার যারা আছে, বেকার যুবক আছে, এই বেকার যুবক নিয়ে আপনার কি স্বপ্ন? বেকার যুবকদের নিয়ে আসলে আমার স্বপ্ন, এখন আমি যে কাজটা করি বিজনেসে, এখানে আপাতত আমার হাজার হাজার কর্মী কাজ করে, যারা অল্প পুঁজিতে চাইলে বিজনেসটা করতে পারে। আমরা যে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, এখন একটা স্টুডেন্টও চাইলে সে কাজ করতে পারে। আমাদের দেশে ম্যাক্সিমাম তো সমস্যা যে, এটা স্টুডেন্টদের বলবো না, এটা গার্জিয়ানদেরও সমস্যা আছে। আমরা গার্জিয়ানরা মনে করি যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করবে না। কিন্তু দেখেন বাহিরের কান্ট্রিতে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ করে, আর ওরা পড়াশোনা শেষ করার পরে কিন্তু ওদের চাকরির পিছনে ঘুরতে হয় না। তা আমাদের দেশের গার্জিয়ানরা মনে করে আমার ছেলে মেয়েকে যদি আমি পড়াশোনার পাশাপাশি কাজ করাই, তাহলে পড়াশোনার কিন্তু ক্ষতি হবে। আসলে একটা স্টুডেন্ট কয় ঘন্টা পড়াশোনা করে? সর্বোচ্চ 4, 5, 6, 8 ঘন্টা। বাকি ধরেন আরো 10 ঘন্টা ঘুমায়, তাহলে বাকি 6, 7 ঘন্টা সে কি করে? তো সে চাইলে কিছু না কিছু হাতের কাজ করতে পারে, বা ছোট একটা ব্যবসা দাঁড় করাইতে পারে, সেটা একদম ছোট থেকে। এখন আমাদের গার্জিয়ানদের সমস্যা কি, আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদের কি করি যে বাবা তোমার ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো চাকরি পাইতে হবে। এখন কোনো গার্জিয়ান বলে না বাবা তোমার ভালো করে পড়াশোনা করতে হবে, তোমার অনেক বড় হইতে হবে, তোমার মানুষের দায়িত্ব নিতে হবে, আরো মানুষের তোমার কর্মসংস্থান তৈরি করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বলি না। আর গার্জিয়ানদের একটা সমস্যা আছে, আমার ছেলে মেয়ে স্কুলে গেল, প্রাইভেটে গেল, আসলে এখান থেকে স্কুল কত দূর, কয় মিনিট লাগে, আমরা কি ফোন দিয়ে জিজ্ঞেস করি কিনা যে স্যার আমার ছেলেটা কি পৌঁছেছে কিনা, বা স্কুল থেকে বাসায় আসতে কয় মিনিট লাগে, প্রাইভেটে 1 ঘন্টা প্রাইভেট পড়ার পরে সে বাসায় আসতে কয় মিনিট লাগে, আমরা কি ফোন দিয়ে স্যারকে জিজ্ঞেস করি কিনা, বা ছেলে মেয়েকে জিজ্ঞেস করি কিনা? যদি আধা ঘন্টা দেরি হয়, আমরা কি জিজ্ঞেস করি না তুমি কোথায় ছিলা, বা আমার ছেলে মেয়ে কার সাথে মিশতেছে, কোথায় কি করতেছে? এই জিনিসগুলো না থাকার কারণে কিন্তু আমাদের সময় দেখছি আমরা টিচারদের আমাদের তো জোড়াবেদ দিয়ে পিটাইছে, মানে পিটাইতে পিটাইতে রক্ত বের করে দিছে। কিন্তু এখন যদি আপনি একটা স্টুডেন্টের গায়ে কোনো টিচার হাত দেয়,
তাহলে আপনি ওই গোষ্ঠী সহ আপনার স্কুলে চলে যায় টিচারকে মারার জন্য। এখন কি বলবেন এদের? এদের অনেক সংস্কারের বিষয় আছে, তো আমরা চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু উদ্যোগ নিতেছি যাতে এই সমস্যাগুলো আগামীতে না থাকে আবার আগের মতন। আমরা চাচ্ছি মানুষ আগে যেভাবে ন্যাচারাল ভাবে সবকিছু ব্যবহার করতো, গড়াইও বেশি থাকতো, আমরাও চাই মানুষ হসপিটালের দিকে কম থাক, মানে ক্লিনিকের দিকে কম যাক, ওষুধের দিকে কম ঝুঁকুক। কারণ এখন তো দেখেন ওষুধ নির্ভর, আর ওষুধ তো আসলে রোগ ভালো করে না, ওষুধ হচ্ছে রোগ বৃদ্ধি করে, রোগটাকে আপাতত দমাই রাখে ক্ষণিকের জন্য। কিন্তু আপনাকে রোগ ভালো করতে হইলে কিন্তু প্রকৃতির কাছেই যাইতে হবে, ন্যাচারের কাছেই যাইতে হবে। তা আমরা চাচ্ছি প্রত্যেকটা পণ্য যাতে ন্যাচারাল ভাবে তৈরি করা হয় এবং এটা যাতে প্রত্যেকের ঘরে ঘরে একবারে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা পণ্য যাতে ন্যাচারাল থাকে এবং মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের গড়ায়ুটা বাড়ে, পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এবং আমার একটা স্বপ্ন যে আমি মৃত্যুর আগ পর্যন্ত যে টাকা ইনকাম করব আমার ব্যাংকে যেন আমি একটা টাকা রেখে যেন না মরতে পারি, মানে ব্যাংকে টাকা রেখে যেন মরতে না পারি, আমার ব্যাংক যেন শূন্য থাকা অবস্থা আল্লাহ আমাকে নিয়ে যায় এবং আমাকে আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, মাফ করে, যে মানে এই ওই যে একটা কথা আছে না, যার সম্পদ বেশি তার হিসাব বেশি, ঠিক আছে? তা আল্লাহ আমাকে সম্পদ যতই দেখ আমি যেন এটা সঠিক কাজে ব্যয় করতে পারি, এই দোয়া আপনারা সবসময় করবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন যে আমি যাতে সুস্থ থাকি সবসময়, সুস্থ থাকলে আমি ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ করতে পারবো। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর দেশবাসী সবারকেই আমি অনুরোধ করব আপনারা বাজারের কেমিক্যাল জাতীয় পণ্য থেকে দূরে থেকে ন্যাচারালের পণ্যের দিকে ধাবিত হন, নিজে সুস্থ থাকেন, নিজের পরিবারকে ভালো রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ আপনি আপনি কি মনে হয় কোনো টার্গেট আছে যে আপনার ইউনিয়নটা এত বছরের ভিতরে আপনি মাদক মুক্ত একটি সুন্দর সমাজ দিতে পারবেন, এরকম কোনো নির্ধারিত টার্গেট আছে যে 2 বছর 4 বছরের মধ্যে আমি এটা করব? এখন এটা তো আসলে আপনি একটা প্রশ্ন করছেন, কঠিন প্রশ্ন। এখন এটা আমি একজন সাধারণ মানুষ, এখন আমি যদি এটা উদ্যোগ নিই এটা অনেক বাধার সৃষ্টি হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি ওরকম একটা পাওয়ারে যাইতে পারি যে আমার একটা পাওয়ার আছে, ঠিক আছে, তাহলে আমি দেখা যায় 1 মাসেও আমি এটা মুক্ত করে দিতে পারি। কারণ এখন আমি তো একজন সাধারণ মানুষ, আমার হাতে তো ওই ক্ষমতাটা নাই। তো আল্লাহ যদি চায়, আগামীতে চিন্তা ভাবনা আছে, বা আপনারাও দোয়া করেন যাতে এরকম একটা অবস্থানে যাইতে পারি যেখানে গেলে আসলে কাজটা যেটা 2 বছরের ওইটা যাতে আমি 1 মাসে করতে পারি। আমরা ইতিমধ্যে কিছু লোকের কাছে জানতে পারলাম যে তারা চাচ্ছে যে আগামী ইউনিয়ন পরিষদে আপনাকে চেয়ারম্যান নির্বাচন করানোর জন্য। এ ব্যাপারে আপনি কিছু কিছু বলবেন? এটা আমিও একটু শুনছি, আর এলাকাতে ঘুরি তো, কারণ প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই, ওয়ার্ডে ওয়ার্ডে যাই। তা আমি কখনো নির্বাচন নিয়ে কথা বলি না, আমি যখনই যে বাড়িতে যাই আমি স্বাস্থ্য নিয়ে কথা বলি, যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। যে এই চা পান করেন, এই চা পানটা আপনি একটু গরম চা খাইয়েন না, ঠান্ডা চা খাইয়েন, আর চায়ের ভিতর ফু দিয়েন না। ফু দিলে, কারণ আমরা তো কার্বন ডাই অক্সাইডটা ফুয়ের সাথে মিক্স হয়। সুন্দর। বা আপনি গোসল করার সময় আপনি মাথায় পানি আগে দিয়েন না, পা থেকে নিচের দিক থেকে উপরের দিকে আসেন। বা এই টিউবওয়েলের পানিটা সাথে সাথে চাপ দিয়ে সাথে সাথে খাবেন না, এটা মারাত্মক ক্ষতি করে হার্ট, কিডনি, লিভার থেকে। তাই প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই সচেতনমূলক কথা বলি, এই কথাগুলো বলে তাদের সাথে পরিচিত হইতেছি, ভালোবাসাটা অর্জন করতেছি। আর ইতিমধ্যে ঈদের শুভেচ্ছা দিছে, এটা আমাদের এলাকার মুরব্বীরা চাচ্ছে যে তুমি যেহেতু নিজের খরচে এগুলা করতেছো, উদ্যোগ নিয়ে, আসলে নিজের যে টাকা ইনকাম এটা তোমার ফ্যামিলিতে দেও না, বা তোমারও তো একটা বাচ্চা কাচ্চা আছে, একটা ভবিষ্যৎ আছে, ওদের জন্য তুমি চিন্তা করো না, তাহলে একার ইনকাম দিয়ে তুমি কত দূর করবা? তাহলে আমরা চাই তুমি আগামীতে রাধাগঞ্জ নেতৃত্ব দাও এবং অন্তত সরকার থেকে কিছু চেয়ে এনে হলেও মানুষের, এখন হয়তো 10 জনের উপকার করতে পারো, তখন হয়তো 1000 লোকের উপকার করতে পারবা। তো এই উদ্যোগ নেওয়া হয়েছে, এটা মুরব্বীদের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। আর তারা যদি চায় আগামীতে ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাবো, ইচ্ছা আছে। কারণ আমার একটা স্বপ্ন যে আমি চাই মানুষ সবসময় ভালো থাকুক, আমার দ্বারা মানুষ উপকৃত হোক। অর্থাৎ সাধারণ জনগণ যদি মনে করে যে আপনাকে নির্বাচিত করবে তাহলে আপনি আগাবেন। সাধারণ জনগণ যদি চায় তাহলে আগাবো। আর সাধারণ জনগণ যদি চায় তাহলে তো নির্বাচিত ইনশাল্লাহ অবশ্যই। হ্যাঁ, আর সাধারণ জনগণ যদি নাও চায়, আমি যে কাজটা এই যে 8 বছর ধরে করে আসতেছি, এই কাজটা 8 বছর ধরে করে আসতেছি আমি, এই ব্যবসা থেকে শুরু করে। আর এর আগে চাকরি করছি আমি 8 বছর, মোট 16 বছর। তো চাকরিতে এখানে অল্প বেতন পেতাম, ওটা দিয়ে দেখা যায় 2-4 জন ছেলে মেয়েকে আমি সহযোগিতা করতে পারতাম। তো এখন দেখা যায় দৈনিক আমি 4-5 জন 10 জনকে আমি হেল্প করতে পারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে। আপনি যে সারাদিন এই খরচ করেন, সাধারণ মানুষের ভিতরে যে নিজেকে উৎসর্গ করে দেন, আপনার পারিবারিক কোনো চাপ নেই? পারিবারিক চাপ বলতে এটা প্রথম অবস্থায় ছিল। তো আমার মাকে আমি বলছি, মা আমি আসলে আপনার কাছে আমি দোয়া চাই, আর আমি জীবনে সম্পদ চাই না, আমার বাবার যে সম্পদ আছে এই সম্পদটা আপনি আমার তো একটা বোন, আমরা 3 ভাই 1 বোন, আমার বড় ভাই ঢাকাতে বাড়ি করছে, আর ছোট ভাই ভেটেরিনারিতে মাস্টার্স পাস করছে, এখন হয়তো পিএইচডি
করতে হয়তো অস্ট্রেলিয়া যাবে। আর আমার বাড়িতে যে বাবার যে সম্পদ আছে এইটা আমার বোনের নামে লিখে দেন, আমার কোনো সম্পদ চাই না। তো আমি মৃত্যুর আগে আমি ওই আমার একটা কুড়ে ঘর থাকলেই হবে। আর আমার যে সন্তান এরা তো আমি চাই যে আমি যেভাবে কষ্ট করে মানুষ হয়েছি ওরাও তেমন কষ্ট করে মানুষ হোক। আপনার সুন্দর সুন্দর প্রিয় দর্শক, হজর আলী শিকদার, নিউজ 71 বাংলা, IPTV, গোপালগঞ্জ, কোটালীপাড়া, রাধাগঞ্জ থেকে।